প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। অনেক দেরি হয়ে গেল, দোষী অনেক দোষে। বিধি বিধান বাঁধন জোরে ধরতে আসে যাই সে সরে। তার লাগি যা শাস্তি নেবার নেব মনের তোষে। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের স্বাগত জানাই একটি ভিন্ন স্বাদের নতুন প্রেমের গল্প নিয়ে। সুলেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে আজকের গল্প অমৃতের কাছাকাছি। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ও হ্যাঁ, তোমরা কে কোথা থেকে গল্পটা শুনছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক মঙ্গলবার রাত 8টার প্রেমের স্পেশাল আড্ডা, এনডি লাভ স্টেশনের বিশেষ নিবেদন সঙ্গীতা চৌধুরীর কলমে অমৃতের কাছাকাছি। ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরেই হাত মুখ না ধুয়েই সিঞ্চন ঢুকে পড়ল তার ঠাকুমার ঘরে। বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করে সিঞ্চন এখন কেমিস্ট্রি নিয়ে যাদবপুরে ভর্তি হয়েছে। ক্লাস, পড়াশোনা, কোচিংয়ের মাঝের এই ব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠলে মাঝে মধ্যেই সে তার ঠাকুমার ঘরে চলে আসে। ঠাকুমার ঘরে চলে এলে সে যেন তার ছেলেবেলাকে ফিরে পায়। এক নস্টালজিয়া ঘিরে ধরে তাকে। কি রে, এই এলি? দাঁড়া, তোর মা পাস্তা বানিয়ে রেখে গেছে, ফ্রিজ থেকে বার করে একটু গরম করে দি। আজকে অশ্মির বার্থডে পার্টি ছিল কলেজ ক্যান্টিনে, একদম পেট ভর্তি আছে, খাবো না। আচ্ছা বেশ, তো জামা কাপড়টা ছেড়ে আয় তবে। সিঞ্চন বাইরের জামা কাপড় পরেই ঠাকুমার কোলে মুখ গুঁজে বসে পড়ল। ঠাম্মি, আমরা দেখতে দেখতে বড় হয়ে গেলাম বলো। ছোট নোকিয়া ছিল আগে, এখন আবার অ্যান্ড্রয়েড ফোন। কিন্তু জানো তো, মাঝে মধ্যে বড্ড দম বন্ধ লাগে। ছোটবেলাটাই ভালো ছিল, ক্রিকেট খেলা, বন্ধুদের ডাক, সে জিতে সদ্য রিলিজ করা সিনেমা শুভদৃষ্টি দেখতে গেছিলাম হলে। হ্যাঁ বলো। আজকাল এত বড় হয়ে গেছি, কোনো কিছুই যেন আশেপাশে কিছুই স্পর্শ করে না। কি হয়েছে দাদু ভাই, মন খারাপ? না গো, কিছু না। হেই ঠাম্মি, আজ একটা গল্প বলবে? অনেক দিন হয়ে গেল তোমার গল্প শুনি না, শোনাও না গো। এখন তো তোরা ছোট নোস, এখন কি আর পক্ষীরাজ ঘোড়ার গল্প ভালো লাগবে, নাকি লাল কমল নীল কমলের গল্প শুনলে বিশ্বাস হবে? তবু আজকে না খুব রূপকথার গল্প শুনতে ইচ্ছা করছে, বলবে? বেশ, তাহলে আজ এক অন্য রূপকথার গল্প বলবো, যেখানে পক্ষীরাজ ঘোড়াও নেই, রাজপুত্রও নেই। আছে সমুদ্রের ধারে যানবাহনের আওয়াজ ও কোলাহল মুক্ত এক ছোট্ট গ্রামে তৈরি হওয়া দুটো মানুষের গল্প। সিঞ্চন ছোটবেলার মতো ঠাম্মির কোলে মুখ গুঁজে শুয়ে পড়ল, আর ঠাম্মি গল্প বলতে বলতে সিঞ্চনের মাথায় বিলি কেটে দিতে শুরু করলেন। ঠাম্মি, তোমার এই হাতটা না কি আরাম। তুমি বলো বলো বলো। একটা শহরের দুই প্রান্তে থাকা দুটো মানুষের মধ্যে ভালোবাসার গল্প এটা। ধরে নেওয়া যাক, সমুদ্রের ধারে একটা গ্রাম ছিল, যেই গ্রামটার নাম ছিল শঙ্খপুর। গ্রাম ছাড়িয়ে শহরে যেমন একদল মানুষ উচ্চবিত্ত ও অভিজাত জীবনযাপনে মশগুল ছিলেন, আর তেমনি এই গ্রামের মানুষগুলো আবার ছিলেন শহরের ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্ত। তারা সমুদ্রে মাছ ধরতেন, সমুদ্রের কিনারে খড়কুটো দিয়ে ঘরও বানাতেন। ঝড় এলে তাদের ঘরগুলো যখন ভেঙে কুটো কুটো হয়ে যেত,
তখন তারা হার না মেনে আবার একটা নতুন ঘর তৈরির স্বপ্ন দেখতেন। এক নতুন উদ্যম নিয়ে তারা প্রতিদিন সমুদ্রে নামতেন, স্বপ্ন দেখতেন, ঘরও বাঁধতেন। এই শঙ্খপুর গ্রামের এক জেলের মেয়ে ছিল স্বর্ণিতা। সকলে তাকে ভালোবেসে স্বর্ণ বলে ডাকে। আহা, যেমন তার নাম তেমনি তার রূপ। তবে আরও একটি কারণ কিন্তু ছিল, যার জন্য পাড়ার সকলে তাকে বড্ড ভালোবাসত। স্বর্ণ পাড়ার আর 5 জনের মতো উচ্চ মাধ্যমিকের পর কিন্তু পড়াশোনায় ইতি টানেনি। সে রীতিমতো কলেজ পাশ করেছে, আর তারপর জেলে পাড়ায় একটা নাইট স্কুল খুলে সেখানকার সমস্ত অর্ধশিক্ষিত ওই অল্প শিক্ষিত বাবা কাকা জ্যাঠারা তাদের পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল। আর দাদু ভাই, আজকের গল্পটা এই স্বর্ণকে নিয়েই। ইন্টারেস্টিং। তারপর? স্বর্ণ একদিন বসে বসে ঝিনুকের মালা বানাচ্ছিল, আর তখন তার মাথায় একটা পরিকল্পনা আসে। সে মেঝেতে শতরঞ্চির ওপর মালা আর সূচ রেখে জানলা দিয়ে দেবানীকে ডাকে। দেবানী, কাকিমা আর পাড়া সকলকে নিয়ে একবার আমাদের বাড়ি আয় তো। কেন রে স্বর্ণ? আয় না, দরকার আছে। দেবানী প্রথমে তার মা মালতীকে বলে, তারপর দেবানী আর মালতী জেলে পাড়ার বাকি মেয়ে বউদের ডেকে আনে। স্বর্ণ ডেকেছে শুনে পাড়ার সকলেই তার বাড়িতে ছুটে আসে। তারপর তাকে ঘিরে গোল হয়ে বসে পাড়ার মেয়ে বউরা জিজ্ঞাসা করে কি ব্যাপার। আচ্ছা, আমাদের বাবা কাকারা সারাদিন এত কষ্ট করে মাছ ধরে, আমরা যদি তাদের পাশাপাশি কিছু করি? আমাদের দিয়ে কি হবে? উফ, তোমরা থামো না, স্বর্ণকেই বলতে দাও। মা কাকিমারা কি করবে রে স্বর্ণ? দেবু দেখ, রাত্রিবেলা তো আমি নাইট স্কুলটা পড়াচ্ছি, বাবা জ্যাঠা কাকাদের হিসেব শেখানোটা হয়ে গেলে ঠিক করেছি মা কাকিমাদেরও একটু করে অক্ষর জ্ঞান শেখাবো। 3 কাল কি 1 কাল হলো? আমাদের এখন এসব শিখে কি হবে বল দেখি? মালতী কাকিমা, তোমরা কিন্তু পড়বে। দেখো, সন্ধে হলেই ওই এক বরকে নিয়ে 4টে বউয়ের টানাটানির গল্প না দেখে সময় পেলে তো একটু শরৎচন্দ্রের অরক্ষণীয়া, পরিণীতা পড়ে দেখতে পারো। আমি জানি তোমাদের ভালো লাগবে। স্বর্ণর কথা শুনে পাড়ার প্রত্যেকের মুখেই এক উজ্জ্বল আভা ছড়িয়ে পড়ে। মালতী তো কাপড়ের আঁচলে চোখের জল মুছে ফেলে একটু। ছোটবেলায় তার পড়ার ইচ্ছে ছিল, কিন্তু অনেক অল্প বয়সে বাপ মা মরে যাওয়ায় তার কাকারা তার বিয়ে দিয়ে দেয়। আর আজ স্বর্ণর মুখে পড়াশোনার কথা শুনে সে যেন অতীত দিনগুলোতে ফিরে যাচ্ছিল। স্বর্ণ, তোকে আমি পেটে ধরিনি ঠিকই, তবে দেবানীর থেকে তোকে কখনো আলাদা ভাবিনি রে মা। তুই বড় হ, অনেক বড় হ। সত্যি মালতী দিদি, স্বর্ণ তুই সত্যি আর জন্মে আমাদের কেউ ছিলিস, এত বুঝিস আমাদের। তোমরা সবাই যে আমার আপন। দেখো, ঝড়ে যতবার ঘর বাড়ি ভেঙে যায় ততবারই তো আমরা উঠে দাঁড়াই, নতুন করে ঘর বানাই। যেদিন পড়তে শিখবে সেদিন নিজেদের পায়ের তলার মাটিটা এতটাই শক্ত হয়ে যাবে যে কোনো ঝড়ই সেটা আর নাড়াতে পারবে না। সত্যি আমি নিজেও এই বিষয়টা ভেবে দেখিনি। আমিও তোর এই কাজে তোর পাশে দাঁড়াতে চাই। তাহলে আমাদের মেয়েদের জন্যই আমাদের স্বপ্ন পূরণ হবে। আসলে কি জানো তো, আমরা যে এত স্বপ্ন দেখি, কিন্তু পড়ালেখা শিখলে জানবে যে এই স্বপ্নগুলোরও ডানা আছে।
সেগুলো সত্যি হয়। তাই তো আমি ঠিক করেছি সামনের সপ্তাহ থেকে তোমাদেরকে পড়াবো। হ্যাঁ রে মা, এটা বলবি বলেই ডেকেছিলিস? আসলে ভাত চাপিয়ে এসেছি তো, তাই। এই না না, আমি এটা বলতে ডাকিনি, আসল কথাটা এখনো বাকি আছে। বল তাহলে, কি বলবি? আমি ভাবছিলাম ঝিনুক আর শঙ্খ দিয়ে তোমাদের প্রত্যেককে যদি মালা, হাতের ব্রেসলেট, আয়না এসব তৈরি করা শেখাই, আর আমাদের এই সমুদ্রের কাছেই একটা নতুন দোকান খুলি, তবে কেমন হয়? তবে তো বেশ হয়, দুটো পয়সাও একটু হাতে আসে, বাড়ির ছেলে মেয়েগুলোরও একটু সাহায্য হয়। আমি তাই ভাবছিলাম। আচ্ছা শোনো শোনো, আমি ইন্টারনেট থেকে সব দেখে রেখেছি, কি কি লাগবে না লাগবে। দামু কাকাকে বলে আমি বাজার থেকে সব আনানোর ব্যবস্থাও করব। তোমাদের কিন্তু দুপুরবেলা 2 ঘন্টা করে সময় দিতে হবে। সামনের পৌষ মেলা কিন্তু আমাদের টার্গেট। এটা কিন্তু দারুণ হবে, একদম পৌষের পিঠের মতো। কি তোমরা সবাই আছো তো আমাদের সঙ্গে? হ্যাঁ, তাহলে আমরা সবাই দোকান করব। এইভাবেই স্বর্ণ একটু একটু করে সকলকে স্বপ্ন দেখাতে থাকে। গল্প বলতে বলতে ঠাম্মা একটু থামলো। জানিস দাদু ভাই, যারা পরের কথা ভাবে তাদের কখনোই আর নিজের কথাটা ভাবা হয়ে ওঠে না। এই মানুষগুলো এক অদ্ভুত ধাতুতে তৈরি হয়। আসলে আমার কি মনে হয় জানো তো, অন্যের স্বপ্ন জোড়াতালি দিতে দিতে কিছু মানুষ নিজের স্বপ্নের কথাই ভুলে যায়। স্বপ্নের কথা কেউই ভুলে যায় না দাদু ভাই। আসলে পরিস্থিতি আমাদের স্বপ্নের থেকে অনেকটা দূরে সরিয়ে দেয়। কিন্তু তুই আজ হঠাৎ স্বপ্ন ভুলে যাওয়ার কথা বলছিস যে? সব ঠিকঠাক আছে তো? না আসলে দেখো, আমিও তো গানটা ভালোবাসতাম, বলো। তোমার মনে আছে টিউশনির টাকা জমিয়ে গিটার কিনেছিলাম? কেরিয়ার, বাবা মার স্বপ্ন, এইসবের মধ্যে সুরগুলো কোথায় হারিয়ে গেল। শুধু মা বাবা, পরিস্থিতির কারণেই তো গানটা ছাড়িসনি দাদু ভাই। একজনের দায়িত্ব নিবি, একজনের পরিবারের সামনে দাঁড়াবি বলেই তো গানটা ছেড়েছিস। কি করব, চাকরির কোচিংটা তো দরকার ছিল, কিছুতেই টাইম ম্যানেজ করতে পারছিলাম না। আমি সেটা বুঝি রে, তবে মাঝে মধ্যে মনে হয় শুধু চাকরি করলেই কি ভালোবাসার মানুষের যোগ্য হওয়া যায়? গান গেয়ে শিল্পী হলে কি যোগ্য হওয়া যায় না? ঠাম্মা, তোমার মতো যদি সকলে ভাবতো তাহলে তো যুগটাই বদলে যেত। যাকে, তুমি এই টপিকটা চেঞ্জ করো তো। আমি তো বুঝতে পারছি না তুমি গল্প বলতে বলতে থামলে কেন? জল খাবে? দাঁড়াও। সিঞ্চন বোতল থেকে কাঁচের গ্লাসে জল ঢেলে ঠাম্মার মুখের সামনে ধরল। গলাটা একটু ভিজিয়ে নিয়ে ঠাম্মা আবার গল্প বলতে শুরু করলেন। তারপর স্বর্ণ প্রত্যেক দিন দুপুরে পাড়ার মেয়ে বউদের হাতের কাজ শিখিয়ে চলল, আর তারই সঙ্গে চলল তাদের পড়াশোনা। নতুন জিনিস শিখতে মেয়েরা এমনিতেই খুব ভালোবাসে, আর সেটা যদি হাতের কাজ বা উপার্জনের একটা মাধ্যম হয়, তাহলে তো উৎসাহটা দ্বিগুণ হয়ে যায়। জেলে পাড়ার প্রত্যেকেই নতুন কাজ শেখার উৎসাহে বেশ আনন্দেই ছিল। আর এভাবেই কাজ শিখতে শিখতে আর কাজ করতে করতেই পৌষ মেলা চলে এলো। কিন্তু তখন দেবানী আর মালতীরা পড়ল এক মহা সমস্যায়। দোকান তো তারা দেবে, কিন্তু দোকানের তো একটা নাম হওয়া চাই। এতগুলো মানুষের সম্মিলিত চেষ্টা, ঠিক কেমন নাম হলে মানানসই হবে তা তারা ভেবেই পেল না।
তাই শেষমেশ আবার স্বর্ণের কাছেই ছুটল। এটা তো একজন দুজনের ব্যাপার নয়, সকলের ব্যাপার। ধুর, কি নাম হবে কিচ্ছু বুঝতে পারছি না। স্বর্ণ, হাসিস না, একটু ভেবে বল না। হ্যাঁ, তোর মতো এমনিও আমাদের এত বুদ্ধি নেই, তুই একটা কিছু ঠিক করে দে। তা বেশ, তো একটা লটারি খেলা হোক তাহলে। এই সকলে নাম সাজেস্ট করো, যারটা বেশি মানুষের পছন্দ হবে সেটাই নাম রাখা হবে। সেই ভালো। দেবো, যা না মা, কাগজগুলো একটু নিয়ে আয় না। দেখতে দেখতে কাগজ কলম তো চলে এলো, আর সকলে নিজের মন মতো নামও লিখে ফেলল। কিন্তু সমস্যার সমাধান তো হলো না। জেলে পাড়ার মানুষদের মধ্যে খুব সুন্দর একটা বন্ধন থাকলেও এক্ষেত্রে দেখা গেল একজনের নাম শুনে অন্যজন হেসেই করাচ্ছে, তো অপরজনের নাম শুনে আবার অন্য কেউ নাক সিট করছে। স্বর্ণ তখন বিরক্ত হয়ে বলে উঠল, এই থামো থামো, ভাবতে দাও। হ্যাঁ, আচ্ছা, দোকানের নাম যদি হয় আলোর খোঁজে, কেমন হয়? বেশ ভেবেছিস রে মা। হ্যাঁ দিদি, আমারও নামটা বেশ লেগেছে। সত্যি রে স্বর্ণ, তুই একদিন অনেক বড় হবি। কার বন্ধু দেখতে হবে তো। আর এরপর সবাই মিলে স্বর্ণকে চ্যাংদোলা করে তুলে ফেলল, আর সকলের কোলে উঠে সকালের মিষ্টি রোদ্দুরের মতো হেসে উঠল স্বর্ণ। এতদূর গল্প শুনেই ঠাম্মাকে থামালো সিঞ্চন। ও ঠাম্মা, রাজপুত্র কোথায়? শোনো ছেলের কথা, ওরে আসবে রে আসবে, দাঁড়া আগে পুরোটা শোন। সমুদ্রের ধারের এই শঙ্খপুরের পৌষ মেলাকে কেন্দ্র করে মেলার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। মানুষজন ভিড় করে আসলো সেই মেলা দেখতে, মেয়েদের হাতের কাজও দেখলো। শহরের নাম করা একটা কলেজে হাতের কাজের ওপর কাজ করা একদল ছেলে মেয়ে সেই সময় গাড়ি ভাড়া করে হাজির হলো শঙ্খপুরে। আর এই ছেলে মেয়েদের গাইড হয়ে এসেছিলেন প্রফেসর অর্ধেন্দু মুখার্জি আর প্রদ্যুম্ন ঘোষাল। তারা শঙ্খপুরে হোটেল বুক করে চলে এলেন সমুদ্রের ধারের এই পৌষ মেলায়। অর্ধেন্দু আর প্রদ্যুম্ন ছেলে মেয়েদের আলাপ করিয়ে দিলেন স্বর্ণ, দেবানী, মালতী সবার সাথে। কয়েক ঘন্টার মধ্যে কলেজ পড়ুয়া সেই ছেলে মেয়েদের সাথে সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল এই জেলে পাড়ার মেয়ে বউদের। কিন্তু ওই প্রফেসর অর্ধেন্দু, উনি ঠিক বিশ্বাসই করতে পারছিলেন না স্বর্ণ দেবানীদের। মোটামুটি শিক্ষিত হলেও এরা তো শিক্ষিত সমাজ থেকে অনেকটাই দূরে না। কে জানে ভেতরে ভেতরে হয়তো কোনো বদমতলব আছে। এই ভেবেই নিজের স্টুডেন্টদেরকে গ্রুপটার থেকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করছিলেন তিনি। তবে প্রদ্যুম্ন কিন্তু প্রথম থেকেই স্বর্ণ দেবানীদের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলেছে, আর যেটা অর্ধেন্দুর জন্য বেশ কষ্টকর আর বিরক্তিকর হয়ে উঠছিল। কিছু মনে করবেন না, আমি অনেকক্ষণ ধরেই আপনাকে লক্ষ্য করছি। আপনি কি ভাবছেন বলুন তো?
জেলে বাড়িতে বড় হয়েছি বলে আমরা প্রপারলি এডুকেটেড নই? দেখুন, আপনার মতো নেট পাস না করলেও পড়াশোনাটা অল্প বিস্তর আমরাও জানি। আপনি নেট এক্সামের কথা শুনেছেন? তা ভালো, ভাগ্যিস জিজ্ঞাসা করে বসেননি বর্ণপরিচয়, কথামালা এগুলো পড়া হয়েছে কি না। আচ্ছা, আপনারা শহরের শিক্ষিত মানুষরা নিজেদের কি মনে করেন বলুন তো? যারা একটু রুরাল এরিয়ায় থাকে তারা কি একেবারেই অশিক্ষিত? স্বর্ণের চাচা ছোলা কথায় অর্ধেন্দু একটু লজ্জিতই হলো। না না, মানে আমি ঠিক সেভাবে বলতে চাইনি। না, আপনি মুখে হয়তো বলেননি, কিন্তু যে কোনো সাইকোলজি স্টুডেন্ট আপনার মুখ দেখেই বুঝতে পারবে, যেটাকে বলে ফেস রিডিং, জানেন তো? আপনার সাবজেক্টটা কি? আচ্ছা, সে বলবো কখনো। এখন চলুন, এমন কিছু হাতের কাজ দেখে নেবেন যেগুলো শিক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। অর্ধেন্দু স্বর্ণের কথার কোনো প্রতিবাদ না করে তার পেছন পেছন গেল। স্বর্ণ তাকে এক এক করে দেখাতে থাকলো ঝিনুক শঙ্খ দিয়ে তৈরি করা নিত্য নতুন ডিজাইনের জিনিসগুলি। কিন্তু অর্ধেন্দু সব থেকে বেশি অবাক হলো ঝিনুক আর শঙ্খ দিয়ে সুন্দর একটা গ্লোব বানিয়েছে এরা। সেটা দেখে তার মধ্যে খুব সুন্দর কাঠ কয়লা আর রং দিয়ে দেশের প্রত্যেকটা জায়গা, নদ নদীকে হাইলাইট করা আছে। অভিনব এই জিনিস দেখে মুগ্ধ না হয়ে কিন্তু অর্ধেন্দু পারল না। সত্যি বলছি, আমি এটা দেখে রীতিমতো মানে স্পেল বাউন্ড হয়ে গেলাম। ইটস আওয়ার প্লেজার স্যার। একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ, বলুন না। আপনারা তো শহরের গেস্ট রুমেই উঠেছেন, ছেলে মেয়েগুলোকে নিয়ে যদি কটা দিন আমাদের এখানেই থাকতেন। হ্যাঁ, আমাদের অত বড় বড় বাড়ি বা অট্টালিকা কোনোটাই নেই, কিন্তু শুনেছি শহরেও তো এখন অনেক রিসর্ট, রেস্টুরেন্টে খড় মাটি দিয়ে বাড়ি তৈরি হচ্ছে, যেখানে শহুরে মানুষরা গ্রামের পরিবেশ উপভোগ করে। আর এখানে থাকলে আপনাদের ওই থিসিস পেপারের ওপর কাজটাও শেষ হয়ে যেত। আমাদের থিসিসের সাবজেক্ট কি আপনি জানেন? না, আপনারা তো আমাদের বলার প্রয়োজন বোধ করেননি, তবে ছেলে মেয়েদের কোশ্চেন করার প্যাটার্ন, আপনাদের চোখ মুখ সব দেখেই আমি কিছুটা গেস করেছি। আর কথার মাঝেই চলে এলো প্রদ্যুন্ম। বলছি স্যার, এবার তো যেতে হবে নাকি? হোটেলে ডিনারটা সেরে বরং কালকে সকালে একবার আসা যাবে, কি বলেন? প্রদ্যুন্ম বলছি, দেখো না, এনারা না একটা অদ্ভুত অনুরোধ করছেন। বলুন না স্যার। অনুরোধ বলতে মানে আমাদের 3-4 দিন এখানেই থেকে যেতে বলছেন, কিন্তু কিভাবে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। অর্ধেন্দুর কথা শুনে প্রদ্যুন্ম প্রায় লাফিয়ে বলে ওঠে, দ্যাটস গ্রেট স্যার, আমি তো রাজি। তারপর ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বলে, এই, তোমরা কি সমুদ্রের কিনারে মাটির বাড়ির ঘরের ছাউনিতে গোটা 3টে দিন থাকতে চাও? কে কে থাকতে চাও হাত তোলো তো। এই অর্ধেন্দুকে অবাক করে 10টি ছেলে মেয়ের প্রত্যেকেই কিন্তু হাত তোলে। বেশ, সবাই যখন রাজি সে না হয় থাকবো, কিন্তু ম্যাডাম আমার কিন্তু একটা অনুরোধ আছে। আমার নাম স্বর্ণিতা, এই নামেই ডাকবেন, বলুন। দেখুন, আপনাদের অনুরোধ আমি রাখতে পারি, তবে আমাদের তরফ থেকে খাওয়া দাওয়া বাবদ কিছু নিতে হবে কিন্তু। আপনাদের আতিথেয়তা আমরা মাথায় করে নিচ্ছি, হ্যাঁ, তবে এই ট্যুরটা তো কলেজ অর্গানাইজ করছে, তাই কিছুটা ওই ডেকোরাম মেনটেন করতে হয় আর কি। স্বর্ণ একবার মালতীর দিকে তাকালো। মালতী তাকালো ওই জেলে পাড়ার বয়স্ক মানুষগুলোর দিকে। তারপর জেলে পাড়ার সব থেকে প্রবীণ হারু কাকা বললেন, আচ্ছা বেশ, তাই হবে। আপনারা খুশি মনে যাহা দেবেন আমরা তাই নেব। জনা 10 ছেলে মেয়ে তখনই গাড়ির দিকে ছুটলো ওই হোটেল থেকে লাগেজগুলো ফিরিয়ে আনতে। আর তাদের ট্যুর গাইড হিসেবে প্রদ্যুন্ম একাই গেল।
অর্ধেন্দু রয়ে গেল সমুদ্রের কাছে। আর তখন দিনের আলো পড়ে এসেছে। গোধূলির আকাশে একটা দুটো তারা দেখা যাচ্ছে। আপনারা বেশ আছেন, তাই না? বেশ থাকতে জানতে হয়। আমরা বিষয়হীন হয়ে আছি যে, বিষয় নেই তাই বিষও নেই। আমরা তাই অমৃতের কাছাকাছি আছি, মানে ওই সমুদ্রের কাছাকাছি আছি। আর আর থামলেন কেন? অমৃত মানে কি বলুন তো? ভালোবাসা। ঠিক তাই, আমরা ভালোবাসার কাছাকাছি আছি, তাই চওড়া হেসে বলি আমরা বেশ আছি। কথা বলতে বলতে স্বর্ণ দেখল অর্ধেন্দু একভাবে তার দিকে তাকিয়ে আছে। অর্ধেন্দুরও চোখে চোখ পড়ল তার। অর্ধেন্দুকে এক নজর দেখলেই যে কোনো মেয়ে কিন্তু প্রেমে পড়তে পারে। বেটে খাটো চেহারার ছেলেটার মধ্যে আলাদা একটা আকর্ষণ আছে। আর অর্ধেন্দুকে দেখে স্বর্ণ একটু লজ্জা পেল। আর এই প্রথম তার মুখে কোনো কথাও কিন্তু এলো না দাদু ভাই। যাবেন তো? কোথায় যাব? আপনাদের ঘরগুলো দেখব, আর রাতে কে কোথায় থাকবে সেটা একটু দেখে নেব। চলুন। সরি, আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। কি ভাবছিলেন? অন্য কোনো দিন নয় বলবো, আজ নয়। স্বর্ণের সঙ্গে গিয়ে এক এক করে সব ঘরগুলো দেখে ফেলল অর্ধেন্দু। ছেলে মেয়েদের বেশ সুন্দর শোয়ার ব্যবস্থা করা হয়েছে। শ্যামলী কাকিমার ঘরে প্রত্যুন্ম আর থার্ড ইয়ারের দুটি ছেলে শোবে। আর মালতী কাকিমাদের ঘরে শোবে থার্ড ইয়ারের 4টি মেয়ে। দামু কাকার ঘরে শোবে অর্ধেন্দু আর 3 জন ছাত্র। স্বর্ণর ঘরে থাকবে 1 জন ছাত্রী। সকলের শোয়ার ব্যবস্থা দেখে অর্ধেন্দুর মুখে চওড়া একটা হাসি ফুটল। সবার ঘর ঘুরে দেখার পর একদম শেষে স্বর্ণর ঘরে এলো অর্ধেন্দু। স্বর্ণর ঘরে ঢুকে অর্ধেন্দু দেখল জেলে পাড়ার সকলের মতোই স্বর্ণদেরও মাটির ঘর আর টালির ছাউনি। তবে স্বর্ণর ঘরটা অন্যদের তুলনায় একটু বেশি পরিপাটি করে সাজানো। ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সুন্দর করে ঘর সাজিয়েছে স্বর্ণ। মেয়েটার রুচি আছে। স্বর্ণর বাবার ঘর থেকে স্বর্ণর ঘরে ঢুকে চমকে উঠল অর্ধেন্দু। মেয়েটার ঘরে মাটির তাকে বিজ্ঞান থেকে শুরু করে সাহিত্য, মনোবিদ্যা থেকে শুরু করে জ্যোতিষ পর্যন্ত সব ধরনের বই আছে। স্ট্রেঞ্জ। মেয়েটার সাবজেক্টটা কি? বই দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কিছু বলছেন না? মানে তখন থেকে দেখছি কি বিড়বিড় করে চলেছেন। আচ্ছা, আপনার সাবজেক্টটা কি? মানে এখানে তো সমস্ত কিছুর বই রয়েছে। আমার পড়াশোনা যদিও সংস্কৃত নিয়ে, তবে আমি সব রকম বই পড়তেই ভালোবাসি। আর ওই জেলেপাড়ায় আমার একটা নাইট স্কুল আছে প্রবীণদের জন্যে, সেখানেও পড়াই। তবে কি জানেন তো, শুধু পড়ালে ব্যাপারটা কেমন একটা বোরিং না, সেই জন্যে আমি পড়ানোর মাঝখানে গল্পও করি। ধরুন পুরাণের কথা বললাম, বা মনস্তত্ত্ব, কোনো মানুষকে দেখে আমার মনে যা এলো তাই বলে দিলাম। এইভাবে পড়াটা ইন্টারেস্টিং হয়। সত্যি জানেন তো, আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি। আপনার চর্চা, আপনার পড়াশোনার কথা শুনতে ভালো লাগছে।
হ্যাঁ, তাও ওই ভালো লাগা অবধি। তবে আমার একটা প্রশ্ন আছে। এই যে ধরুন আপনি এত পড়াশোনা করেছেন, এত জ্ঞান অর্জন করেছেন, আপনার কোনো দিন মনে হয় না যে আপনার ক্লাসরুমের বাইরে এই জ্ঞানটাকে ছড়িয়ে দিতে? আপনাদের শহরে বস্তি এলাকায় যে মানুষগুলো আছে তাদের অন্ধকারে একটু আলো ফোটাতে? ঠিক বলেছেন। আমি পড়াই, একটা মোটা টাকা বেতনের পরিবর্তেই পড়াই, কিন্তু এর বাইরে আপনার মতো করে শিক্ষাদান করিনি কোনোদিন। আবার দেখুন, বিষয়টা যে কোনোদিন মনে হয়নি সেটাও বলতে পারবো না, কিন্তু না না, আসলে কি বলুন তো, স্যুটেড বুটের কালচারে লেগেছে। আসলে ফ্ল্যাটে থাকেন তো, ঝাঁ চকচকে ব্যাপার স্যাপার, কিন্তু যখন রাস্তায় নেমে দেখবেন, যখন ওই আভিজাত্যপূর্ণ জামা কাপড়, গাড়ি বাড়ি, নিজের কলেজের আই কার্ডটা ছেড়ে রাস্তায় নেমে দেখবেন ওই ফুটপাতের জগৎটার সাথে আপনার জগৎটার খুব একটা ফারাক কিন্তু নেই। একটা সত্যি কথা বলবো, আজ আপনার সঙ্গে আলাপ করে না সত্যি অনেক কিছু বুঝতে পারলাম। জানেন, ছোটবেলায় আমিও পড়েছিলাম, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত পূজ্যতে। এই শ্লোক পড়ে ভেবেছিলাম শিক্ষক হব, কিন্তু আপনার মতো করে কখনো ভেবে দেখিনি। কলেজের আই কার্ড ছাড়া বেরোলে কলেজে চৌহদ্দির বাইরে কজন আর আমাকে প্রফেসর হিসেবে চিনবেন? নিজেকে চিনতে গেলে তো আমাকেও ধুলোকাদার পৃথিবীতে নেমে আমার মধ্যে থাকা যে শিক্ষা সেটা বিলিয়ে দিতে হবে, তাই না? কিন্তু আমি তো আপনার মতো পারবো না, কারণ আমার মধ্যে শিক্ষার অহং রয়েছে, আপনার মতো শিক্ষার মাধুরী নেই তো। আরে না না, আমি ওটা বলতে চাইনি। আপনি আসা থেকেই আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমার জেলে পাড়ার বাচ্চাদের মধ্যে আর আপনার কলেজের বাচ্চাদের মধ্যে আপনি একটা বিভেদ করছেন। আচ্ছা দেখুন, আপনি তো শিক্ষক, আমার জেলে পাড়ার বাচ্চাদের মধ্যে যদি আপনি কোনো ভুল দেখেন সেটা শুধরে দেওয়া তো আপনার কর্তব্য। অর্ধেন্দু বুঝলো এই মেয়ে কোনো কিছুই সহজে ভোলে না, আর একবার মন থেকে যা ঠিক করে নেয় সেটাই সে করে বসে। অর্ধেন্দুর আচরণ প্রথম থেকেই ভালো লাগেনি শর্ণিতার, তাই দুজনের এই নিভৃতি কথোপকথনের মধ্যেও শর্ণিতার গলায় সেই প্রতিবাদের সুর ভেসে উঠেছে। তবে শর্ণিতার এই প্রতিবাদ মানুষে মানুষে বিভেদের বিরুদ্ধে, অশিক্ষা এবং সংকীর্ণতার বিরুদ্ধে, আর সেটা বুঝতে পেরেই অর্ধেন্দু এক রাস মুগ্ধতা নিয়ে এক দৃষ্টে তাকিয়ে থাকলো শর্ণিতার দিকে। শর্ণিতা একটু লজ্জা পেয়েই চোখটা সরিয়ে নেয়। সূর্য তখন অস্ত গেছে, গোধূলির লাল আলো ছুঁয়ে গেছে পুরো আকাশটাকে। সেই আলো আধারের মধ্যে অর্ধেন্দু নিজেকে যেন অন্যভাবে আবিষ্কার করল, আর তখনই হই হই করতে করতে প্রদ্যুম্ন সহ সব ছেলে মেয়ের দল সেখানে এসে উপস্থিত হলো। স্যার, এই লাগেজগুলো নিয়ে চলে এসেছি। ম্যাডাম, এক গ্লাস জল হবে? হ্যাঁ আনছি, আপনারা বসুন। ব্যবস্থা কিন্তু বেশ ভালোই করেছে যা দেখছি। আমি জানতাম স্যার, এদের দেখেই আপনার মনে হয়েছিল। হ্যাঁ, তুমি তো গণৎকার, সেই জন্য। এটা ভালো বলেছেন। অর্ধেন্দু আর প্রদ্যুম্ন দুজনেই হাসিতে ফেটে পড়ল। স্বর্ণকে নিয়ে একটু রসিকতাও করলো প্রদ্যুম্ন। স্যার বলছি, ম্যাডামকে কিন্তু বেশ লাগছে। ঘটকালিটা করে দেবো নাকি? উফ, তুমি না যা তা পুরো। আমরা কি স্কুল কলেজের চ্যাংড়া মেয়ে ছেলে নাকি? কি বলছেন স্যার আপনি? কলেজ পাশ করে গেলে কি প্রেম হয় না? এই চলো ওদিকে, স্টুডেন্টরা একা একা সব কি করছে দেখতে হবে, আর গার্জেনরা তো আমাদের ভরসাতেই পাঠিয়েছে। অর্ধেন্দু ধমক দিয়ে নিয়ে যায় প্রদ্যুম্নকে, তারপর হাসি মজা খেলায় দেখতে দেখতে কেটে যায়
গোটা 3টে দিন। প্রদ্যুন্মের কথাটা হেসে উড়িয়ে দিলেও অর্ধেন্দু কিন্তু মনে মনে বেশ বুঝেছে যে স্বর্ণিতাকে প্রথম দেখেই একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়েছে তার মনে। আর ধীরে ধীরে সেই ভালো লাগা ভালোবাসায় পৌঁছে গেছে। মেয়েটার কথাবার্তা, পার্সোনালিটির মধ্যে এমন একটা ব্যাপার ছিল যে মুগ্ধ না হয়ে আর পারা যায় না। কিন্তু স্বর্ণ কি তাকে ভালোবাসে? জিজ্ঞেস করব করে করেও আর জিজ্ঞেস করা হয়ে উঠল না তার। ওদিকে যাওয়ার ঘন্টিও তো বেজে উঠল। যেমন হই হই করে ছেলে মেয়ের দল এসেছিল, তেমনি হই হই করে না হলেও বিষণ্ণ মুখে তারা ফিরে গেল। যাওয়ার সময় জেলে বাড়ির প্রত্যেকে পথে খাওয়ার জন্য ছাত্রছাত্রীদের হাতে নাড়ুটা মোয়াটা গুজে দিল। আমি আপনাদের গ্রুপের একটা ছবি এঁকেছি নিজের হাতে। আগের দিন সেটা বাঁধিয়েও এনেছি। আমাদের আলোর খোঁজের তরফ থেকে এটা একটা ছোট্ট উপহার। এটা নিলে আমার খুব ভালো লাগবে। বাহ, বেশ চমৎকার তো আপনার আঁকার হাত। বেশ, দেখা হবে। আপনি আবার আসবেন? তাহলেই হয়েছে। এই কদিন যা কষ্ট করে কাটিয়েছেন সে আর বলার দরকার পড়বে না। সত্যি বলতে আমি কিন্তু বেশ ভালো কাটিয়েছি। প্রদ্যুগ্ন, তুমি আবার আসবে তো? এই দেবানী, তুই ওনাকে তুমি বলছিস কেন? ব্যাপারটা কি ভায়া? ফিরে গিয়েই তো মনে হচ্ছে আরও একবার আসার তোড়জোড় করতে হবে নাকি? না মানে আপনাকে বলতাম স্যার, আসলে একটু লজ্জা লাগছিল আর কি। আপনি তো আফটার অল আমার সিনিয়র। থাক, সিনিয়র বলে খুব সম্মান করেছো। সিনিয়রের সামনে প্রেম করে ফেললে আর প্রেমের কথা স্বীকার করতেই লজ্জা? হ্যাঁ, বেশ, তবে আমাকে ফিরে গিয়ে কিন্তু সবটা দেখতে হবে। আর তুমি চিন্তা করো না বোন, ও আসবে, আমি ওকে নিয়ে আসবো। আর প্রদ্যুন্ম, ছবি টবি নিয়ে নিয়েছো তো? কাকিমাকে দেখাতে হবে তো? প্রদ্যুন্ম ঘাড় নাড়ায় আর স্বর্ণ দেবানীকে জড়িয়ে ধরে। অর্ধেন্দু ফিরে যায়, কিন্তু ফিরে যাওয়ার পরেই তার বদল সকলের চোখে পড়ে। প্রফেসর যেন পড়াতে পড়াতে জানলা দিয়ে দেখছেন, লেকচার দিতে দিতে আবার অন্যমনস্ক হয়ে পড়ছেন। বিষয়টা হয়তো সামান্য শরীর খারাপ বলেই সবাই ধরে নিত, কিন্তু একদিন ডিপার্টমেন্টের এই চডি সুমন্ত্র বক্সি, হ্যাঁ, তিনি অফিস রুমের মধ্যে এক বোমা ফাটালেন। কি ব্যাপার বলো তো অর্ধেন্দু? কলেজ থেকে বাড়ি ফেরার পথে লাল সড়কের ওই বস্তিতে তুমি নাকি ফ্রির ক্লাস চালু করেছো? আসলে স্যার, কলেজ ছুটির পর তো রোজ বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, তাই ভেবে দেখলাম সপ্তাহে 2 দিন যদি আড্ডা না দিয়ে কোনো কাজ করা যায়, মানে তাতে আমারও একটু চর্চা থাকে আর কিছু মানুষের যদি উপকারে লাগে। আমি সত্যিই খুব খুশি হয়েছি অর্ধেন্দু। আমারও তো বুধ আর শুক্রবার ট্রেন অনেক লেটে আসে, স্টেশনে বসেই থাকতাম। একদিন ভাবলাম বসে থাকার চেয়ে ওখানকার বাচ্চাদের পড়ানোই ভালো। গতকাল ওখানে গিয়ে তোমার যাওয়ার বিষয়টা জানতে পারি, সত্যিই খুব ভালো লাগছে। হ্যাঁ স্যার, আমিও জানতাম না যে আপনি ওখানে পড়াতে চান, কখনো তো বলেননি। ঢাক ঢোল পিটিয়ে কি এইসব করা উচিত? হ্যাঁ, আমি কখনো কাউকে কিচ্ছু বলিনি। তাছাড়া তোমরাও তো কেউ কখনো এ বিষয়ে আমার কাছে উৎসাহ প্রকাশ করোনি। দেখো, আমি প্রাচীনপন্থী মানুষ, নিজের মতো ভাবনা চিন্তা নিয়ে কাজ করি। তোমাদেরকে এইসব বলে
বিব্রত করতে চাইনি। স্যার, আপনিও কি অর্ধেন্দু স্যারের মতো ওখানে পড়াতে যান নাকি? হ্যাঁ প্রদ্যুম্ন, স্যার কয়েক বছর ধরে ওখানে পড়ান, আমরা কেউ জানতামই না। কথাটা বলে অর্ধেন্দু মনে মনে বলল, স্বর্ণ, আপনার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। বেশ, আমার ক্লাস আছে এখন, আমি যাচ্ছি। হ্যাঁ, বলছি স্যার, আপনার এই বদলটা কিন্তু ওই শঙ্খপুর থেকে আসার পরই লক্ষ্য করেছি। কেন বলুন তো, কি ব্যাপার? এই প্রদ্যুম্ন, তোমার ক্লাস নেই? সে না হয় ক্লাসে যাচ্ছি, বলছিলাম মানে স্বর্ণ ম্যাডামের নাম্বারটা আপনার কাছে আছে তো? না মানে তুমি কি করে? বুঝি স্যার, বুঝি, সবই বুঝতে পারি। দেখুন, আমার কাছে দেবানির নাম্বার আছে, রোজ মেসেজ করে, ফোনে কথা হয়। আপনি তো জানেন মা আমাদের বিষয়টা মেনেই নিয়েছে, শুধু ওই মল মাস আর জন্ম মাসের গেরোটা বিয়েটাকে আটকে রেখে দিয়েছে। আপনি যদি বলেন তো আপনাদের দিকটাও আমি সেটেল করে দিতে পারি। আমার বিষয়টার কি ঠিক হবে? মানে সৌনিতার মনের মধ্যে কি আছে সেটা তো আমি জানি না। আর সরাসরি বলবো, যদি রিজেক্ট করে দেয় তখন কিন্তু তোমার বিয়েতে আর যাওয়ার জন্য জোর করবে না। স্যার দেখুন, আমার কিন্তু সেটা মনে হয় না। যে 3 দিন ওখানে ছিলাম, ম্যাডামের কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। দেখলাম আপনার বেশ খেয়াল রাখছিল। এমনকি আমরা শহর থেকে এসেছি, আপনার সমুদ্রের হাওয়ায় ঠান্ডা লেগে যেতে পারে, তাই নিজের হাতে তৈরি করা মাফলারটা পর্যন্ত আপনাকে দিয়ে গেছে। অর্ধেন্দুর হঠাৎ করে শঙ্খপুরে কাটানো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। হ্যাঁ, তবে উনি আমাদের স্টুডেন্টদেরকেও খুব যত্ন করে আগলে রেখেছিলেন। কেন, তোমারও তো সমুদ্রের জলে স্নান করে মাথা ভারী লাগছিল বলে কি একটা ওই জড়িবুটির তেল দিয়ে গেল। হ্যাঁ তা ঠিক, তেলটা বেশ কাজের ছিল বটে, তবে আপনার দিকে ম্যাডাম যেন একটু বেশিই নজর দিয়েছিলেন। আসার আগের দিন রাত্রে আপনি যখন বললেন যে সামুদ্রিক মাছ নাকি আপনি খেতেই পারেন না, তখন আপনার জন্য গাজরের হালুয়া করে দিল। আমরা অবশ্য পেয়েছিলাম, তবে ওটা ওই প্রসাদ। তুমি কি সাজেস্ট করছো সেটা বলো, বলবো। একদম, শুভ কাজে দেরি কিসের? আমি নাম্বারটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি। গল্প এতদূর বলে থামলো ঠাম্মা। কি হলো? কি দাদু ভাই, কেমন লাগছে? লাগছে তো বেশ, তবে রূপকথার গল্প তো নয়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবই তো আছে দেখছি। ওই যে বললাম, মডার্ন রূপকথা না এটা। এখন যদি তোকে বলি পক্ষীরাজ চড়ে রাজপুত্র এসেছে, পায়রার মুখে করে স্বর্ণকে চিঠি দিচ্ছে, বিশ্বাস হতো? হ্যাঁ, তাই একটু ঘুরিয়ে দিলাম। ঠাম্মি, আমার কেন জানি না মনে হচ্ছে গল্পটা ভীষণ সত্যি। এই ঠিক যেমন তুমি ছুঁয়ে আছো আমার মাথাটা। আচ্ছা, এটা কি তুমি কারো জীবনী বলছো? ধুর পাগল, আমি আবার কি জানি। এমনি এই কি সব ওই হিং টিং ছট বলছি। বেশ, তবে আর বলবো না। তুই এবার ভেবে নে, 2 জুটির বিয়ে হয়ে গেল, আর গল্প এখানেই শেষ। আচ্ছা আচ্ছা, সরি, আমি আর কিছু বলবো না, তুমি বলো। এরপর প্রদ্যুম্নের থেকে নম্বর নিয়ে মেসেজ করলো অর্ধেন্দু। অদ্ভুতভাবে মেসেজের মধ্যে সে কিন্তু কোনো নাম উল্লেখ করেনি, শুধু লিখেছিল, শহরের প্রত্যেকটা সকালে যখন ধুলো ধোঁয়ায় আকাশ ভরে যায়, তখন মনে হয় আমি সমুদ্রের খুব কাছাকাছি আছি। আমি তখন চোখ বন্ধ করলে তোমার উপস্থিতি টের পাই। মনে হয় আমি তোমার খুব কাছাকাছি আছি, আমি অমৃতের কাছাকাছি আছি। মেসেজ দেখেই স্বর্ণের মুখে একটা চওড়া হাসি ফুটল। অর্ধেন্দুরা যাওয়ার পর সে যেন খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিল। আর এই নিয়ে দেবানী তো আর কম রসিকতা করেনি তার সাথে। হ্যাঁ, স্বর্ণ যেন এমন কিছুর অপেক্ষাতেই ছিল। তাই
মেসেজে কথা বলার ধরন দেখেই সে বুঝতে পারল এই নাম না লিখে চিঠি দেওয়া মানুষটা আসলে কে। স্বর্ণ তার উত্তরে লিখল, আমি চিনি, হয়তো সবটুকু জানি না, তবে এইটুকু বলতে পারি, তোমার সবটুকু জানার পরেও আমার উত্তর কখনো না হবে না। কারণ ভালোবাসার মানুষ বদলে যায়, ভালোবাসা কখনো বদলায় না। ঠিক যেমন দেখো না, সমুদ্রটা একা পড়ে আছে, তেমনভাবে আমিও একা পড়ে আছি। তবে আমার কাছে একটা জিনিস আছে জানো তো, তোমার স্মৃতি। বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এই কদিনে আমি বুঝেছি একটা মানুষের স্মৃতি বুকে আগলে রেখে আরেকটা মানুষ সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। তবে তার জন্য শুধু প্রয়োজন ভালোবাসা, এক আকাশ সমান ভালোবাসা। ইতি, স্বর্ণ। লেখাটা পড়ে তো অর্ধেন্দুর মুখ একেবারে উজ্জ্বল হয়ে উঠল। সে বুঝতে পারল সে ধরা পড়ে গেছে, আর তার প্রতি স্বর্ণরও যে একটা অনুভূতি আছে সেটাও সে বুঝতে পারল। সে আবার একটা মেসেজ করল, ছুটির দিনে দেখা করবে কোনো একটা ক্যাফেতে। সেই মেসেজের উত্তরে এলো, হ্যাঁ। অর্ধেন্দুর মনে হলো সে গোটা পৃথিবী জয় করে নিয়েছে। একজন মেয়ের মুখ থেকে হ্যাঁ শোনা যে এতটা আনন্দের, সেটা হয়তো সে এর আগে কখনো বুঝতেই পারেনি। এরপর তারা একটা ছুটির দিন দেখে ওই তোমাদের কি বলে না একটা ক্যাফে নাকি, সেখানে দেখা করলো। অর্ধেন্দু একটা সুন্দর পাথর সেটের জুয়েলারি নিয়ে এসেছিল স্বর্ণকে উপহার দেবে, কিন্তু দাদু ভাই অদ্ভুতভাবে স্বর্ণ কিন্তু ফাঁকা হাতে আসেনি। সে একটা ব্রাউন কালারের মানি ব্যাগ নিয়ে এসেছিল অর্ধেন্দুকে দেবার জন্য। আমি এতদিন জানতাম ছেলেরা ডেটে আসলে উপহার নিয়ে আসে। এই কেন? মেয়েরা বুঝি চিরকাল হাত পেতে নিতেই শিখেছে, কখনো দিতে পারে না? না মানে ঠিক। রেস্টুরেন্টের বিলটা কিন্তু অর্ধেক হবে। মানে? হ্যাঁ বেশ তো, তুমি মেন কোর্সের বিল দাও, আমি বরং স্ন্যাক্স, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এই বিলগুলো দেব। তুমি না সত্যি খুব অদ্ভুত জানো। আমি জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো দেখিনি। দেখো, আমি এখানে তোমার সাথে কথা বলতে, সময় কাটাতে এসেছি। তাহলে পেমেন্টের ক্ষেত্রে যদি তোমার কন্ট্রিবিউশন থাকে, তাহলে আমার কন্ট্রিবিউশন থাকবে না কেন? স্বর্ণ, তুমি সেদিন আমার দিকে একদৃষ্টে তাকিয়ে কি ভাবছিলে বলো তো? তোমাকে জিজ্ঞেস করলাম, বললে পরে কখনো বলবে, মনে আছে? আচ্ছা, তুমি লাভ অ্যাট ফার্স্ট সাইডে বিশ্বাস করো? এক্সকিউজ মি ম্যাডাম, খাবার সার্ভ করে দিই? না না, আপনি যান, আমরা করে নেব। সেদিন স্বর্ণ খুব যত্ন করে খাবার পরিবেশন করেছিল। তারা বেশ কিছুক্ষণ একসাথে সময় কাটালো। তারপর অর্ধেন্দু স্বর্ণকে আরও কিছুটা পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু স্বর্ণ রাজি হয়নি। অর্ধেন্দু সেই ক্যাফে থেকেই গাড়ি ভাড়া করে চলে যায়, আর স্বর্ণ একটা বাসে উঠে পড়ে। গাড়িতে যেতে যেতে অর্ধেন্দু ভাবতে থাকে স্বর্ণর কথাগুলো, আর ওদের সমুদ্রে কাটানো সেই দিনগুলোর কথা মনে করতে থাকে। বাড়িতে গিয়ে বেশ চনমনে হয়ে নিজের মাকে অর্ধেন্দু নিজের মনের সব কথা বলে দেয়, কিন্তু সব শুনে, দেখো তুমি বড় হয়েছ, তোমার ইচ্ছে অনিচ্ছা আছে, তোমার নিজস্ব মতামত আছে,
তুমি যেটা ঠিক করবে সেটাই ভালো, তবে সব কিছুর একটা স্ট্যান্ডার্ড আছে। ভালোবাসারও একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত, যেখানে সেখানে যেটা বিরান যায় না। এত বড় হওয়ার পর তোমাকে এই কথাগুলো যে আমাকে বলতে হবে, সেটা আমি কখনো ভাবিনি। মা, তুমি আমার কথাটা একবার শোনো। শর্ণিতাকে দেখলে তুমি বুঝবে ও কতটা ভালো মেয়ে। একবার অন্তত কথা বলে দেখো। থাক, তোমার কাছে সেই মেয়ের বিষয়ে যা শুনলাম, তারপর সেই মেয়ের সাথে কথা বলার আমার ইচ্ছে নেই। তোমার যা মনে হয় তাই করো তুমি। অর্ধেন্দু খুব কষ্ট পায়, কিন্তু তার মনের মধ্যে এই বিশ্বাসটা দৃঢ় হয় যে একটা সময় মা ঠিক সবটা মেনে নেবে। আর এই বিশ্বাস থেকেই সে সবাইকে মিথ্যে বলতে শুরু করে। প্রদ্যুম্ন থেকে শুরু করে দেবানী, শর্ণিতা সকলেই জানতে পারে ছবি দেখেই অর্ধেন্দুর মায়ের নাকি বেশ পছন্দ হয়েছে তাকে। তবে তিনি বিয়েটা 2 বছর পরে দিতে চান। সব শুনে শর্ণিতা বলে, বেশ তো, কাকিমা একদম আমার মনের কথাই বলেছে। আমারও নিজের কিছু করার ইচ্ছে রয়েছে। ততদিনে নয় আমি একটা নিজের স্টার্ট আপ বিজনেস খুলে নেব। হ্যাঁ, আর দেবানী প্রদ্যুম্নের বিয়েটাও হয়ে যাবে। তারপর না হয় আমরা বিয়েটা করে নেব, আর হানিমুন প্ল্যানটা বরং একসাথে করে ফেলবো, কি বলো? সেই গাছে কাঁঠাল গোফে তেল। তুমি এখন সেই স্বপ্নই দেখো, আমি চললাম। আরে সরো, একটু দাঁড়াও না, এত তাড়া কিসের? বিকেল তো হলো সবে। মাঠের ধারে ঘুরে বাদাম ভাজা খেতে ভালো লাগছে না? অন্য কোথাও বসবে? না, আমার তো ভালোই লেগেছে, কিন্তু বেলাটা তো ছোট, বেশি সন্ধে হয়ে গেলে বাড়ি ফিরতে সমস্যা হবে। আরে আমি পৌঁছে দেব, চিন্তা করো না। এভাবেই তাদের সম্পর্ক একটু একটু করে এগিয়ে যেতে থাকলো। ছুটির দিন হলেই শর্ণিতা শহরে সিভি জমা দিতে যাচ্ছে বলে, আর অর্ধেন্দু একটা বিশেষ সেমিনারের কথা বলে বাড়ি থেকে চলে আসে। তারপর দুপুরে কোনো ক্যাফে বা কোনো মাঠের ধারে বসে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দেয়। এভাবেই যে কখন ভালোবাসা বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে যায় তা বোঝার অবকাশ তাদের দুজনের কারোরই হয় না। একদিন অফিস রুমে প্রদ্যুম্ন বিয়ের কার্ড নিয়ে অর্ধেন্দুকে দিতে আসে। এই নিন স্যার বিয়ের কার্ড, খুলে দেখুন কেমন হয়েছে। দেখার কি আছে, সবই তো দেখা। তুমি খালি বলো ডেটটা কবে? 3 দিন পর। হ্যাঁ, জানতেও পারলাম না, 3 দিন পর? বলো কি? আচ্ছা যাকে, আমি ঠিক সময় নাগাদ গাড়ি নিয়ে পৌঁছে যাব তোমার বাড়ি, ঠিক আছে? চিন্তা নেই, তারপর একসঙ্গে গাড়ি করে চলে যাব। আচ্ছা, ওরা বিয়েটা কোথায় দেবে? এই শহরেরই বিষ্ণুপ্রিয়া লজে বিয়ে স্যার, আপনাকে কিন্তু আসতেই হবে। অর্ধেন্দু বেশ অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, লজে? তাও আবার বিষ্ণুপ্রিয়া। এত টাকা খরচ করতে পারছেন দেবানীর বাবা? উনি তো একজন সামান্য জেলে। নাকি প্রদ্যুম্ন নিজেই সবটা খরচ করছে? তবে এটা জিজ্ঞেস করাটা ঠিক দেখায় না, হয়তো একটু অস্বস্তিতে পড়ে যাবে। যাকে, কদিন পরেই তো বিয়ে, তখনই বরং স্বর্ণের কাছ থেকে জেনে নেব। স্বর্ণকে ফোন করে প্রদ্যুম্ন, কিন্তু তার নাম্বারটা নট রিচেবল বলতে থাকে। সমুদ্রের ধারে বাড়ি হওয়ায় এই এক অসুবিধে, সব সময় নেটওয়ার্কই পাওয়া যায় না। এরপর দেখতে দেখতে প্রদ্যুম্নর বিয়ের দিন চলে আসে। প্রদ্যুম্নর বিয়ের দিন বিষ্ণুপ্রিয়া লজে গিয়ে অবাক হয়ে যায় অর্ধেন্দু। এত সাজসজ্জা আড়ম্বর করেছেন কাকু? না, প্রদ্যুম্ন মন আছে। শ্বশুরমশাই সম্মান রাখতে কত টাকা খরচ করেছে ছেলেটা।
মনে মনে প্রদ্যুম্নর প্রতি সম্মান বাড়তে থাকে অর্ধেন্দুর। সে ঠিক করে নেয় সেও প্রদ্যুম্নর মতো খরচ করবে। প্রদ্যুম্নকে বুকে জড়িয়ে ধরে অর্ধেন্দু বলে, সত্যি ভাই, তোমার মা রত্নগর্ভা। আমার গর্ব হচ্ছে তুমি সহকর্মী আমার এটা ভেবে। প্রদ্যুম্ন মুচকি মুচকি হাসতে থাকে, কিন্তু বিয়ের আসরে শুভ দৃষ্টির সময় কনের মুখ দেখেই মাথা ঘুরে যায় অর্ধেন্দুর। ই কি, দেবানী নয়? এ তো মেকআপের লুকও নয়, তো অন্য মেয়ে। তার মানে প্রদ্যুম্ন রাস্কেল নিজের সঙ্গে সঙ্গে আমার সম্মানটাকেও মাটিতে মিশিয়ে দিল। প্রদ্যুম্নকে বিয়ের মণ্ডপ থেকে তুলে এনে অর্ধেন্দু একটা ঘুষি মেরে দেয়। কনে পক্ষ থেকে শুরু করে বর পক্ষ সকলের মধ্যে একটা হই হই ব্যাপার ঘটে যায় মুহূর্তের মধ্যে। অর্ধেন্দুর হাতে মার খেতে খেতে প্রদ্যুম্ন বলার চেষ্টা করে, স্যার 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 বোঝার চেষ্টা করুন স্যার। ওহ, অমন মেয়ের সাথে প্রেম করা যায় স্যার, ঘর করা যায় না। আমি একদম সিরিয়াস ছিলাম না স্যার, কোনো দিনও সিরিয়াস ছিলাম না। আর তাছাড়া আপনিও তো গেমই খেলছেন স্যার। আমি কিছু বুঝি না। বিয়ে করবেন নাকি ওকে কোনো দিনও? আপনি নিজেই বলুন। প্রদ্যুম্নর বলা শেষ কথাটা শুনে আর নিজের রাগ সামলাতে পারে না অর্ধেন্দু। রীতিমতো প্রদ্যুম্নকে মেরে আধমরা করে দেয়। বিয়ের আসরে এইভাবে প্রদ্যুম্নকে মারধর করার জন্য কনে পক্ষ বা বরপক্ষের মধ্যে যে কেউই পুলিশ কেস করতেই পারতেন, কিন্তু অর্ধেন্দুর পরিচয় সম্পর্কে তাদের ধারণা ছিল। তারা অর্ধেন্দুকে সব কথা জিজ্ঞাসা করেন, আর অর্ধেন্দুর মুখ থেকে সব শুনে কনে পক্ষ রাতারাতি মেয়ের জন্য অন্য পাত্র জোগাড় করে ফেলে, আর প্রদ্যুম্নর বিয়েটা ভেঙে যায়। মাথায় হাত দিয়ে প্রদ্যুম্ন বসে পড়ে। তখন প্রদ্যুম্নকে নিজের সামনে বসিয়ে অর্ধেন্দু বোঝায়, দেখো, ভুল মানুষ মাত্রেই হয়, তুমিও করেছো। কিন্তু একবার ভেবে দেখো তো, তোমার জীবনে মোহ কোনটা? দেবানী নাকি এই মেয়েটির সম্পত্তি? আরে চাকচিক্য ছাড়া সেই মাটির ঘরের সাধারণ মেয়ের মোহ, এটাই তো ছিল তোমার। না তুমি সত্যি তাকে একদিন চেয়েছিলে? দেখো প্রদ্যুম্ন, তুমি সময় নাও, তবে একটা কথাই বলবো যে একটু ভেবে দেখো। আমি দেবানীকে বিয়ে করব স্যার, আজকের লগ্নেই ওকে বিয়ে করব। দাঁড়াও, আমি সত্যি বুঝতে পারছি না যে তুমি আদৌ কিছু বুঝেছো কিনা, নাকি আজ নিজের মান সম্মানের কথা ভেবে দেবানীকে বিয়ে করতে রাজি হচ্ছ। দেখো, আমার কিন্তু একটা শর্ত আছে। জানি স্যার আপনি কি বলবেন, দেবানীকে সব সত্যিটা জানাতে, তাই তো? হ্যাঁ, তুমি যদি সততার সঙ্গে সবটা জানাতে পারো তবে আমার বিশ্বাস হবে যে তুমি নিজের ভুল বুঝতে পেরেছো। না হলে এতদিন প্রেম করে যাকে ছাড়তে পেরেছো, আমার দুটো কথাতে তার মূল্য তুমি বুঝতে পেরেছো হঠাৎ করে, এটা আমার বিশ্বাস হয় না। আপনি ঠিকই বলেছেন স্যার, আমি এই মুহূর্তে নিজের মান সম্মানের কথাটাই সবার আগে ভাবছি। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জানে যে আমার বিয়ে, সবাই বরণডালা সাজিয়ে বসে আছে। আচ্ছা বেশ, আমি ফোন করছি দেবানীকে। ফোন না করেও তো কোনো উপায় নেই। আমি না জানালে আপনি ওকে জানিয়ে দেবেন স্যার, এটা আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, আমি ওকে সবটা বলবো, তারপরে ও যা সিদ্ধান্ত নেবে ঠিক সেটাই হবে। যদিও আমি জানি যে ও আমাকে কোনোদিনই ক্ষমা করবে না। অর্ধেন্দুর কথা শুনে ফোন করলো প্রদ্যুম্ন, আর এক এক করে সব সত্যি বলে গেল সে। ফোনটা লাউড স্পিকারে থাকার জন্য অর্ধেন্দু স্পষ্ট শুনতে পেল দেবানীর কান্নার শব্দ। মেয়েটাকে যেন কেউ ভেঙে চুরে শেষ করে দিচ্ছে।
সবটা বলে প্রদ্যুম্ন ফোনটা রাখলো। প্রদ্যুম্ন, তুমি হয়তো আমাকে খারাপ ভাবছো, কিন্তু কি জানো তো, একদিন বুঝতে পারবে কারো মন ভেঙে কখনো সুখী হওয়া যায় না। ভাবো তো, দেবানীকে লুকিয়ে দিনের পর দিন তো এই মেয়েটির সাথে তুমি কথা বলতে, অথচ সে কিন্তু আজ তোমার সব সত্যি জেনে তোমার প্রতি কোনো রকম দুর্বলতা দেখালো না। বিয়ের পর সব জানলে কি হতো ভগবানই জানেন। অর্ধেন্দু আর প্রদ্যুম্ন একসাথে বেরোতে যাবে, তখনই প্রদ্যুম্নর ফোনটা বেজে উঠল। অর্ধেন্দু দেখল প্রদ্যুম্ন উৎসাহহীনভাবে ফোনটা তুলল, কিন্তু ফোনটা তোলার কিছুক্ষণের মধ্যেই তার মুখের মধ্যে অদ্ভুত এক উজ্জ্বলতা ফুটে উঠল। কেউ যেন 1000 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দিয়েছে। স্যার, দেবানী রাজি। প্রদ্যুম্ন, একটা সত্যি কথা বলবে? আমি ভুল করেছি স্যার, আমি সত্যি খুব বড় ভুল করেছি। দেবানীর সঙ্গে এটা করা আমার একদম উচিত হয়নি, কিন্তু আমি ওর যোগ্য নই স্যার, আপনি যাই বলুন। তবে আমি আজকে এইখানে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছি, আমি চেষ্টা করব যাতে ওর যোগ্য আমি হয়ে উঠতে পারি। আমি চেষ্টা করব। তুমি খুব লাকি ভাই। তা সে কোথায় আসবে? আপনি জানেন স্যার, দেবানী পরিবারের সকলকে বলেছে যে আমার পরিবার নাকি আমাকে তাড়িয়ে দিয়েছে, তাও আবার দেবানীর বিষয় নিয়ে বলার কারণে। এটা শুনে জেলে পাড়ার সবাই নাকি ঠিক করেছে যে আমাদের বিয়েটা ওরাই দিয়ে দেবে, ওই শঙ্খপুরের কাছে সিংহবাহিনীর মন্দিরটা আছে না, ওইখানে। দেখো, মেয়েটা তোমার জন্য পরিবারকে পর্যন্ত মিথ্যে কথা বললো। হ্যাঁ, এটুকুর দাম রেখো। আমি চেষ্টা করব স্যার, আমি চেষ্টা করব আমার মধ্যে শয়তানটা যেন আর কখনো চারা না দিয়ে ওঠে। তবে যদি কখনো ওঠে স্যার, আপনি আজকের মতোই সেদিনও আমায় শাসন করবেন না হয়? অর্ধেন্দুর মুখে একটা চওড়া হাসি ফুটল। শঙ্খপুরে সিংহবাহিনীর মন্দিরে পৌঁছে গেল সকলে। বেশ মানিয়েছে কিন্তু তোমাকে নীল রঙের শাড়িতে। আচ্ছা, একটা কথা বলবে? কি? দেবানী যা কিছু বলছে সব ঢপ, তাই না? এই চুপ করো, বিয়েটা দেখতে দাও তো। আমি বুঝেছিলাম, জানো তো, একটা বড় সমস্যা আছে। দেবানী সেটা চেপে গেল, আর তোমার আচরণে না এখন সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এই একটু এদিকে আসবে, এখানে কথা বলা যাবে না। অর্ধেন্দু স্বর্ণের ইশারা অনুযায়ী একটা কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে দাঁড়ালো। কি? আমাকে একটা প্রমিস করবে? অর্ধেন্দু হাতে হাত দিতে গিয়েও থমকে দাঁড়ালো। তার মায়ের মুখটা যেন চোখের সামনে ভেসে উঠল। পরক্ষণেই সমস্ত সম্ভাবনাকে হেসে উড়িয়ে দিয়ে হাতে হাত দিয়ে বলল, তুমি কি পাগল? হ্যাঁ, তুমি এত কেন ভাবছো বলো তো? এই নাও, তোমার ফোনটা আমার কাছে ছিল। তুমি যখন দেবানীর পিড়ি ধরছিলে তখন দিয়েছিলে। দেখেছো, একদম ভুলে গেছি। আরে তোরা এখানে কি করছিস? ওদিকে তো বিয়ে সারা হয়ে গেল। বলিস তো এই এক লগ্নেই তোর সঙ্গে স্যারের বিয়েটাও দিয়ে দি। কি? হ্যাঁ যাই। আমাকে না বলছি ওই মন্দির থেকে একটু ডাকছে, আমি আসছি। সেই আমি এসেছি কি না, এখন তো ডাকবেই। আমিও যাই। নাড়া স্বর্ণ, তোকে একটা কথা বলার ছিল। বলো কাকিমা। তোকে এসব কথা কখনো বলতে হবে ভাবিনি রে, তবে ছোট থেকে তোকে দেখছি তো তাই। না না, বলো না, আমি কিচ্ছু মনে করব না। দেখ, শহরের মানুষের মন বোঝা কিন্তু ভার, আর তোর নামে কিছু শুনলেও আমার খারাপ লাগে। তুই যে চাকরির নাম করে ওই স্যারের সঙ্গে দেখা করতে যাস, সে কথা কিন্তু এখানকার সবাই জানে। অনেকেই তোকে দেখেছে, কিন্তু শুধু তুই বলেই তোর সামনে কেউ কিছু বলেনি। দেবানী কিন্তু কখনোই আমাদের জামাইয়ের সঙ্গে বাইরে ওভাবে দেখা সাক্ষাৎ করেনি, তাই তুই বুঝতেই পারছিস কি কথা উঠতে পারে। স্বর্ণর চোখ দুটো ছল ছল করে উঠল।
কাঁদছিস স্বর্ণ? কাঁদিস না মা, তুই আমাদের পড়তে শিখিয়েছিস, তুই আমাদের লড়তে শিখিয়েছিস। তোর চোখে কি জল মানায় রে মা? মানায় না। তাছাড়া প্রেম ভালোবাসা তো খারাপ কিছু নয়। তোরা বরং বিয়েটা করে নে তাড়াতাড়ি, এতে সব দিক রক্ষা পাবে। মালতী চলে গেল। স্বর্ণ দেখতে পেল তার চোখের সামনে সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, আর এই ঢেউগুলো ছোট ছোট ঢেউগুলোকে গিলে খাচ্ছে। হয়তো এভাবেই স্বর্ণ তার দুঃখগুলোকে ঢোক গিলে খেয়ে নেবে। ঠাম্মি ঠাম্মি, বুঝলে এই পুরো সমুদ্রের গর্জনটাও শুনতে পাচ্ছি মনে হচ্ছে। আচ্ছা, গল্পটা কি এখানেই শেষ হয়ে যেতে পারে না? তুমি চাইলেই পারে। এটা আবার কেমন কথা? তা স্বর্ণের তো নিজের একটা আলাদা জার্নি আছে নাকি? তুমি তো সেটা জানো, বলো না। দেখো, আমরা যে চরিত্রগুলোর কথা বলি তাদের যদি দেখার মতো চোখ থাকে তাহলে বুঝবে এই চরিত্রগুলো আমাদের বাস্তবের মাটি থেকে উঠে আসে। এরা কেউ গল্প নয়, সব রক্ত মাংসের চরিত্র। স্বর্ণ আছে, অর্ধেন্দুও আছে, আবার প্রদ্যুম্নও আছে। শুধু তাদের খুঁজে নিতে হয়। শোনো, আবার গল্প বলা শুরু করলো ঠাম্মি। প্রদ্যুম্ন ধুমধাম করে বিয়ে করে দেবানীকে নিয়ে শহরে চলে গেল। তারপর অফিস থেকে একটা লম্বা ছুটি নিয়ে বেরিয়ে গেল গোয়াতে হানিমুন ট্যুরে। ঠিক এই সময় প্রদ্যুম্নর চার্জে থাকা ক্লাসগুলো নেওয়ার দায়িত্ব কাঁধে এসে পড়ল অর্ধেন্দুর। একটু বেশি চাপ পড়ে গেল তার ওপর। অর্ধেন্দু বরাবরেরই কাজের ছেলে, তাই এই দায়িত্ব পেয়ে সে বরং খুশি হলো। কিন্তু স্বর্ণর সঙ্গে কথা বলার সময় তার কমে এলো। সারাদিনে হয়তো মেপে মেপে হয়ে একবারই কথা বলতে পারে তারা। এরকমই একদিন কলেজে ক্লাস করাতে করাতে হঠাৎ একটা অচেনা নম্বর থেকে ফোন এলো অর্ধেন্দুর কাছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলছি, বলুন। বলছি বাবা, স্বর্ণ তো শহরেই গেছে ওর বাবাকে ভর্তি করাতে। ওকে তো ফোনে পাচ্ছি না, তুমি একটু খোঁজ নিয়ে বলো না। স্বর্ণ এখানে এসেছে? কোন হাসপাতাল? ওই তো চার্চের পাশে যে হসপিটালটা, ওখানে। বেশ, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। কলেজ থেকে ছুটি নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে গেল সে। ও, তুমি এসছো? বাবা না তোমাকে খুঁজছেন। হ্যাঁ, চলো চলো। অর্ধেন্দু হাসপাতালের রুমে গিয়ে দেখল স্বর্ণর বাবার স্যালাইন চলছে। অর্ধেন্দুকে দেখে অনেক কষ্টে তিনি চোখ মেলে তাকালেন। তুমি এসেছো? বসো বসো বাবা। স্বর্ণ, মা মা একবার হাতটা দিয়ে দেখি। একবার একবার হাতটা দিয়ে। হ্যাঁ বাবা। আপনি এত কথা বলছেন কেন? দেখো, আমার সময় ফুরিয়ে এসেছে। আর কিছু কথা বলার আছে আমাকে। আমাকে বলতে দাও। তুমি বাবা, তুমি আমার মেয়েটাকে একটু দেখো বাবা। ওরা কেউ নেই, তুমি ওর একটু পাশে দেখো। তোমার হাতে আমি ওকে তুলে দিলাম বাবা। তুমি আমার মেয়েটাকে একটু দেখো বাবা। ওর আর কেউ নেই, ওর আর কেউ নেই।
কথাগুলো বলতে বলতেই শ্বাসকষ্ট শুরু হয়ে গেল স্বর্ণিতার বাবার। আর কিছুক্ষণের মধ্যেই একেবারে বন্ধ হয়ে গেল শ্বাস নেওয়ার প্রক্রিয়া। স্বর্ণ একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। এত বড় শোকেও তার চোখে জল এলো না। পাথরের মতো নির্বাক হয়ে গেল সে। সব কাজ মেটানোর পর সেদিন রাত্রেই স্বর্ণ শঙ্খপুরে ফিরে গেল। যদিও অর্ধেন্দু মানা করেছিল, কিন্তু স্বর্ণ বলেছিল, অর্ধেন্দু, আমাদের ওখানকার নিয়ম, বাবার অস্থিটা ওই জলেই ভাসাতে হবে, আর আমাকেই যেতে হবে। তুমি বরং কাল ছুটি নিয়ে এসো। সারাদিনে তোমার বড্ড ধকল গেছে, আর নিজের একটু খেয়াল রেখো। যাও, বাড়ি গিয়ে একটু বিশ্রাম নাও। নিজের দিকে তাকিয়েছো তুমি? না, তুমি আছো তো। আসি। হ্যাঁ, বেশ, সাবধানে যেও। আর গিয়ে একটা ফোন করে দিও, আমি চিন্তায় থাকবো। ফোন না করলেও মেসেজ পেয়ে যাবে। সাবধানে যাও, আসছি। সারা দিনের ধকলের পর বাড়ি ফিরে আর কিছু খেতে ইচ্ছে করেনি অর্ধেন্দুর। বারবার স্বর্ণর মুখখানা মনে পড়ছিল তার। মনে হচ্ছিল সে মুখের মধ্যে যেন কিছু একটা লেগে রয়েছে, যা এর আগে কখনো সে দেখেনি। স্বর্ণর কথা ভাবতে ভাবতেই তার চোখটা লেগে এসেছিল। আর সেই ঘুম যে কখন গভীর ঘুমে পরিণত হয়েছে সে বুঝতেও পারেনি। ঘুম ভাঙল বেলা 12টার দিকে একটা ফোন কলে। প্রত্যুন্ম ফোন করেছে। স্যার বলছি, আপনি কি একবার আসতে পারবেন? স্বর্ণ ম্যামের শরীরটা ঠিক নেই, আপনার একবার খুব দরকার এখানে। সে কি, আগেই জানতাম আমি এমন কিছু হবে। কতবার করে বললাম, ওকে শুনলো না। রাতটা এখানে থাকলে কি ক্ষতি হতো? রাখো রাখো, আমি যাচ্ছি। বাড়ি থেকে বেরোনোর সময় অর্ধেন্দু নিজের ফোনটা নিতে গিয়ে লক্ষ্য করল গত রাত্রের একটা মেসেজ নোটিফিকেশন এসেছে। স্বর্ণ রাত্রে বাড়ি পৌঁছে মেসেজ করেছিল, এমনটা ভেবেই সে ফোনটা গাড়ির সিটের মধ্যে ফেলে দিয়ে গাড়িটা স্টার্ট দিল। তারপর শঙ্খপুরে গিয়ে অর্ধেন্দু যা শুনল তা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তুমি এসেছো বাবা, দেখো না, কাল এত রাত্রে মেয়েটা এলো, তারপর বাবার অস্থি ভাসিয়ে দিল। কত করে বললাম ঘরে একা থাকতে হবে না, আমার কাছে থাক, শুনলই না। কি যে হলো গো। কি হয়েছে? স্যার, স্বর্ণ আর নেই। কি যাতা বলছো? হ্যাঁ স্যার, সকালে জেলেরা স্বর্ণর ঘরে গিয়ে গোটা ঘরটা লণ্ডভণ্ড করা দেখে, আর সেখানে চাপ চাপ রক্ত হাড়গোড় পড়ে আছে। যতদূর মনে হচ্ছে কোনো হিংস্র জন্তু। কথাটা শেষ করতে পারল না প্রত্যুন্ম। তার আগেই মরা কান্না জুড়ে দিল দেবানী। এই আবহাওয়া আর নিতে পারছে না অর্ধেন্দু। অসহ্য লাগছে তার। পকেট থেকে ফোনটা বার করে স্বর্ণর নাম্বারটা ডায়াল করল। ফোনটা বাজছে, আর ফোনের রিংটোন ফলো করে ছুটতে থাকলো অর্ধেন্দু। গিয়ে দেখল সমুদ্রের কাছে একটা বালির স্তূপের মধ্যে
ফোনটা আটকে পড়ে আছে। না 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 না, স্বর্ণর কিছু হয়নি। আমি জানি স্বর্ণ বেঁচে আছে, কিন্তু এই নাটকটা কেন করলো স্বর্ণ? কেন করছো এসব তুমি? নিজের ফোনটা বার করলো অর্ধেন্দু। গত রাতে স্বর্ণর করা মেসেজটা এইবার সে খুলে দেখলো। সে দেখলো একটা দীর্ঘ মেসেজ করেছে স্বর্ণ, আর তাতে লেখা আছে, দেবানির বিয়ের দিন তোমার ফোনে তোমার মা ফোন করেছিলেন। অনেক আনন্দ নিয়ে জিজ্ঞাসা করেছিলাম, আপনি ভালো আছেন তো কাকিমা? আমাদের সম্পর্কে আপনাদের অমত নেই তো? জানো কি শুনেছিলাম? খুব ঠান্ডা গলায় বলেছিলেন, মেনে নেওয়া যায় না, তবে একমাত্র ছেলে যদি ভুল করে তবে ক্ষমা ঘেন্না করে দিতে হবে। ক্ষমা কথাটা তাও আমি সহ্য করে নিতাম, কিন্তু ঘেন্না, অর্ধেন্দু, ঘেন্না কথাটা আমি নিতে পারলাম না। এই ঘেন্না তো শুধু আমার জন্যে নয়, এটা তো আমার পরিবার, আমার বংশ, আর সাগর পাড়ে গড়ে ওঠা আমার এই পরিচিতি, সব কিছুর জন্য। একদিন তোমাকে বলেছিলাম অর্ধেন্দু, মনে আছে? আমরা সমুদ্রের কাছাকাছি থাকি, অমৃতের কাছাকাছি থাকি, ভালোবাসার কাছাকাছি থাকি। আমি সেখানেই ফিরে গেলাম। কোথায় যেন পড়েছিলাম, কাউকে ভালোবাসতে গেলে এক আকাশ সমান ভালোবাসতে হয়, নইলে সে ভালোবাসার কোনো মূল্য থাকে না। কিন্তু স্বর্ণ, তুমি কি একাই আমাকে ভালোবেসেছিলে? আমি কি বাসিনি? আমি আমি ঠিক তোমাকে খুঁজে বের করব। তুমি 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 দেখো, আমি আমি ঠিক তোমাকে খুঁজে বার করব, ঠিক বার করব। এতদূর বলে থামলো ঠাম্মি। খুঁজে পেয়েছিল ঠাম্মি? জানি না তো দাদু ভাই, এই গল্পের এত দূর অবধি আমার জানা, বাকিটা আর জানা হয়ে ওঠেনি। ঠাম্মি, একটা কথা জিজ্ঞাসা করব? সিঞ্চন গলা জড়িয়ে ধরে ঠাম্মি। বলো দাদু ভাই। স্বর্ণিতা আসলে কে? আমি কি করে জানবো? আচ্ছা দাদু ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করব? বলো। অশ্মির জন্মদিন তো বেশ কয়েক মাস আগেই হয়ে গেছে। আজ অশ্মি কিসের জন্য পার্টি দিয়েছিল? ঠাম্মি, ঠাম্মি, আসলে তুমি ছাড়ো না। তুমি না বললেও আমি জানি মুম্বাইতে তার বিয়ে ঠিক হয়েছে, তাই এই পার্টি। কি ঠিক বললাম তো? ঠাম্মির কথায় সিঞ্চনের চোখের কোণায় জল চলে এলো। সে চোখ মুছে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল।